করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও 10 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী শনাক্ত হয়েছে আরও 540 জন। বিকেলে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে মারা যাওয়া 10 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট 8,451 জনের মৃত্যু হলো। আর দেশে করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বেড়ে 5,49,724 জন হয়েছে। এদিকে চিকিৎসাধীন আরও 822 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে এ পর্যন্ত সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে 5,01,966 জন হয়েছে। সারা দেশে 23তম দিনের মতো করোনার টিকাদান চলছে। প্রথম দিকের চেয়ে এখন কেন্দ্রগুলিতে টিকা দিতে আসা মানুষের চাপ অনেকখানি কমেছে। এখন কেবল SMS পাওয়ার পর নির্ধারিত দিনে টিকা নিতে আসছেন মানুষ। তাই আগের মতো বাড়তি উপস্থিতি নেই। ফলে কোনো দুর্ভোগ ছাড়াই সুশৃঙ্খলভাবে টিকা দিতে পারছেন সবাই। টিকা দেওয়ার পর অল্প কিছু মানুষের মধ্যে সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলেও অধিকাংশ মানুষই সুস্থ আছেন। আগামী জুলাইয়ের মধ্যে 2 কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য ঘোষণা করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। কমনওয়েলথভুক্ত দেশগুলোর জন্য অনুপ্রেরণা দেওয়ার নারী নেতাদের তালিকায় উঠে এলো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। করোনা মহামারীর সাফল্যের সঙ্গে মোকাবেলার স্বীকৃতি হিসেবে 3 নারী প্রধানমন্ত্রীকে সাফল্যের এই স্বীকৃতি দিয়েছে কমনওয়েলথ। বাকি 2 জন হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমর মোতলি। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গেল 4 মার্চ দিয়ে এক বিশেষ ঘোষণায় এই 3 নেতাকে অসাধারণ নারী নেতৃত্ব গভীর অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন কমনওয়েলথ মহাসচিব পেট্রিসিয়া স্কটল্যান্ড কিউসি। বিশেষ করে করোনা মোকাবেলায় নিজ নিজ দেশে তাদের সফল নেতৃত্বের কথা উল্লেখ করেন তিনি। বিএনপি বঙ্গবন্ধুর ভাষণ নিষিদ্ধ করেছিল, তাদের 7 মার্চ পালনের সিদ্ধান্ত ভণ্ডামি ছাড়া আর কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বঙ্গবন্ধু এভিনিউ সম্পাদক মণ্ডলীর সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সাম্প্রদায়িক শক্তিকে সাথে নিয়ে বিএনপির এই কর্মসূচি ঘোষণা লোক দেখানো বলেও মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি চক্রান্তের পথ বেছে নিয়েছে, জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপির আন্দোলন মানে সন্ত্রাস, তাই তাদের আন্দোলনের সাড়া নেই বলেও মন্তব্য করেন কাদের। 7 মার্চ তারা পালন করছে, মুখচ্ছবিকে আজকে মুখর দিয়ে ঢাকতে চাইছে। 7 মার্চ পালন করছে, আবার আরেক দিকে বলছে একটি ভাষণ স্বাধীনতা এনে দেন। আসলে এই কথাটি বলার জন্যই তারা 7 মার্চের আলোচনা করছে। এটা হলো তার আরেকটা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া আর কিছুই নয়। ইতিহাস বিকৃতির ভুল স্বীকার করে মুক্তিযুদ্ধের ইতিহাস মেনে নিতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শনিবার নগরীর প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু মানুষকে উদ্দীপ্ত করেছিলেন স্বাধীনতার জন্য, যা বিশ্ব ইতিহাসে বিরল ও অনন্য। এছাড়াও সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার থাকারও আহ্বান জানান তিনি। বিদেশি মিডিয়া ভাড়া করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে লন্ডন থেকে বিভিন্ন দেশ থেকে অপপ্রচার চালানো, নিজের পরিচয় গোপন রেখে অপপ্রচার চালানো, এগুলো করে কোনো লাভ হবে না। আপনারা যদি সত্যিকার অর্থে জনগণের কাছে যেতে চান, ইতিহাসকে মেনে নিন। 7 মার্চকে যেভাবে মেনে নিয়েছেন, ইতিহাসকে মেনে নিন, ইতিহাসের সত্যটাকে মেনে নিন এবং এতদিন ধরে যে অপরাজনীতি করেছেন সেটার জন্য জনগণের কাছে ক্ষমা চান। জাতীয়তাবাদের শক্তিকে নির্মূল করতে এবং খালেদা জিয়া এবং তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দিতে 1/11-এর ঘটনা ঘটানো হয়েছিল বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন, শুধু ক্ষমতার লোভেই আওয়ামী লীগ দেশকে ভাগাড়ে পরিণত করেছে। আধিপত্যবাদ এবং সাম্রাজ্যবাদের একটা ঘাঁটি তৈরি করা, সেই লক্ষ্যেই তারা সেদিন 1/11 সৃষ্টি করে পরবর্তীকালে যে দলটি, যে নেতা সকল, বিশেষ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান, যারা বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের আশা ভরসার স্থল প্রতীক, তাদেরকে রাজনীতিকে সরিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী শক্তিকে সম্পূর্ণভাবে নির্মূল করার জন্যে তাই 1/11 ঘটিয়েছিল। মশা মারতে সোমবার থেকে সাঁড়াশি অভিযানে নামছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পুরো ঢাকা উত্তরকে 10টি জোনে ভাগ করে অভিযান চলবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। আজ বনানীতে শহীদ জায়ান চৌধুরী খেলার মাঠ উদ্বোধনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। মেয়র জানান, প্রতি জোনে 10 দিন ধরে অভিযান চলবে। মিরপুর থেকে অভিযান শুরু হবে। উত্তর সিটি প্রতি এলাকাকে আলাদা ব্লকে ভাগ করে 1200 কর্মী অভিযানে অংশ নেবে বলেও জানান মেয়র। আগামী 8 তারিখ থেকে আমরা মিরপুর অঞ্চল 2-তে
আমরা এটা শুরু করতে যাচ্ছি প্রথমবারের মতন। আগে আমরা কি করেছি, বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ওষুধ ছিটাতাম, এটা এখন বন্ধ হয়ে যাচ্ছে। এটা বন্ধ হয়ে একটি অঞ্চলে যদি 5টা ওয়ার্ড থাকে, সকল কর্মীকে নিয়ে আমরা প্রায় 1200 লোক নিয়োগ করছি আগামী 8 তারিখ থেকে। 8 তারিখ থেকে 10 দিন পর্যন্ত আমাদের অভিযানটি চলবে। একদিন রেস্ট, আবার 10 দিন অভিযান চলবে, আবার একদিন রেস্ট, আবার 10 দিন অভিযান চলবে। এই ব্যাপারে আমরা নগরবাসী থেকে শুরু করে সামাজিকভাবে যারা আছেন, আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি। ভাষাজ্জর রোহিঙ্গা জনগোষ্ঠীর বসবাসের জন্য সহনীয় উপযোগী টেকসই নয় বলে দেশীয় ও আন্তর্জাতিকভাবে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে তা ঠিক নয় বলে দাবি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট বিভাগ। বরং তাদের গবেষণার ফলাফলে উঠে এসেছে ভাষাঞ্চল পুরোপুরি বসবাসযোগ্য। সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর কক্সবাজার থেকে ভাষাঞ্চলের স্থানান্তর সুবিধা ও প্রতিকূলতা নিয়ে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন দাবি করা হয়। পাশাপাশি স্থানান্তরিত রোহিঙ্গাদের সুপেয় পানি, নিজ ভাষায় পড়াশোনা এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার সুপারিশ করা হয়। দ্বীপটিতে রোহিঙ্গাদের আয় রোজগারের ব্যবস্থা করা হয়েছে, সেখানে রয়েছে উন্নত নিরাপত্তা এবং যাতায়াত ব্যবস্থা। এছাড়াও মানবাধিকার রক্ষার বিষয়টিও সুনিশ্চিত করা হয়েছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। ফেনীতে একটি ভবনে বিস্ফোরণে মা, মেয়ে সহ 3 জন দগ্ধ হয়েছে। এর মধ্যে 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। ফেনী পুলিশ সুপার জানান, শুক্রবার রাত 11:30টার দিকে শফিক ম্যানশনে হঠাৎ বিস্ফোরণের পর আগুন লাগে। এতে ওই বাড়িতে থাকা মা, মেয়ে সহ 3 জন গুরুতর দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদেরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে তাদের চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে নেওয়া হয়। বিস্ফোরণের কারণ জানতে ঘটনাস্থলে কাজ করছে পুলিশের ক্রাইম সিন ইউনিট। আর দগ্ধ 2 জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। পড়ে গেছে 2 জন মহিলা দেখতেছে, এবারে ছিন্ন ভিন্ন পোশাক সহ প্রত্যেকে নামতেছে। তো 40 সেকেন্ডের মতো শব্দ এটা শুরু হয়েছে। হওয়ার সাথে সাথে আমি ভাবছিলাম মানে ট্রান্সমিটার নষ্ট হয়েছে, কারণ তাকাইতে আমার ফ্রিজ খুলে গেছে, দেখি পুরো ওইদিকে তাকাইতে এক নজরে মানে সব ভাঙা। আসার পর দেখতেছি এই দরজাগুলো ভাঙ্গা, গ্রিলগুলো ভাঙ্গা, সব এলোমেলো হয়ে আছে। আমরা আমাদের গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় আগুনে পুড়ে মারা গেছেন এক শ্রমিক। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। শনিবার সকালে শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার ঢাকা ওয়াশিং লিমিটেডের কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফ্যাক্টরির ভেতর থেকে মাসুম শিকদার নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। আহতদের পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানবীর মোহাম্মদ তকি হত্যার 8 বছরে অভিযোগপত্র দাখিল হয়নি। জড়িতরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ তকির পরিবারের। 2013 সালে 6 মার্চ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করা হয় তানবীর মোহাম্মদ তকিকে। 2 দিন পর 8 মার্চ কুমুদিনীর পাশে শীতলক্ষা নদীর খাল থেকে তকির লাশ উদ্ধার হয়। এই ঘটনায় তকির বাবা রফিউর রাব্বি বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে উচ্চ আদালতে মামলাটি তদন্তের দায়িত্ব দেয় র্যাবকে। কিন্তু এতদিন পেরিয়ে গেলেও মামলার অভিযোগপত্র দাখিল হয়নি। এই মামলায় 4 জনকে গ্রেফতার করা হলেও 3 জন জামিনে বেরিয়ে যান, 1 জন কারাগারে আছেন। তৈরি করে রাখা অভিযোগপত্রটি আদালতে তারা পেশ করে নাই। এর অর্থ হচ্ছে এই যে তারা এই অভিযোগপত্রটি আদালতে দিতে চাচ্ছে না। এই জন্য যে তকি হত্যা যারা অভিযুক্ত তারা সরকারের বিভিন্ন পর্যায়ে জড়িত সরকারের লোক। এই মামলাটি শুনানির জন্য ধার্য থাকে বিভিন্ন সময়। আমরা সেই শুনানিতে অংশগ্রহণ করে বারবার অভিযোগপত্র দাখিলের জন্য তাগাদা দিয়েছি এবং আদালতকে বলেছি যে তদন্তকারী সংস্থাকে এই মামলাটার অভিযোগপত্র দ্রুত অতি সত্বর দেওয়ার জন্য তাগাদা দেওয়ার জন্য। কিন্তু আদালত বিভিন্ন নির্দেশনা দেওয়ার পরও তদন্তকারী সংস্থা এখনো পর্যন্ত কোনো রকম তাদের জবাব কিংবা লিখিত কোনো কিছু আদালতে পেশ করেনি। অবৈধ ভিওআইপি ব্যবসার দায়ে 2 মামলার আসামি গোয়েন্দা পুলিশের হাতেও গ্রেফতার হয়েছিলেন, অভিযোগপত্রও দিয়েছিল পুলিশ। এরপরও 31তম বিশেষ তথ্য ক্যাডারে চাকরি পেয়েছেন সহকারী পরিচালক মামুনুর রহমান। এতে পুলিশ ভেরিফিকেশন নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন এই অবস্থা চলতে থাকলে আধুনিক তথ্য ভান্ডারও কোনো কাজে আসবে না। পারভেজ রেজার প্রতিবেদন। কারো নামে থানায় মামলা হলে সেই তথ্য সাথে সাথেই পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম বা সিডিএমএস এ অন্তর্ভুক্ত হয়। 2011 সাল থেকে অপরাধ ও অপরাধীদের তথ্য সংরক্ষণে এই সফটওয়্যার চালু করে বাংলাদেশ পুলিশ। উদ্দেশ্য ছিল দেশের যে কোনো থানা থেকে অপরাধীর অতীত ইতিহাস যাচাই করা। মামুনুর রহমান,
৩১তম বিসিএস তথ্য ক্যাডারে সহকারী পরিচালক অনুষ্ঠান হিসেবে চাকরিতে যোগ দেন 2013 সালের জানুয়ারি মাসে। এর আগেই তিনি অবৈধ ভিওআইপির 2 মামলার আসামি ছিলেন। 2008 সালের 27 নভেম্বর সবুজবাগ থানার 79 নম্বর মামলায় তিনি পুলিশের চার্জশিটভুক্ত আসামি। আর 2012 সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে হাতে নাতে অবৈধ ভিওআইপি সেটআপ সহ গ্রেপ্তার হন মামুনুর রহমান। সেই মামলায় তিনি ছিলেন প্রধান আসামি। অবৈধ ভিওআইপি ব্যবসার মতো অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরও সরকারের ক্যাডার সার্ভিসে তার চাকরি নিশ্চিত হয়েছে, কারণ পুলিশের বিশেষ শাখা সহ গোয়েন্দা সংস্থার রিপোর্ট ছিল তার পক্ষে। সিডিএমএস এর মতো একটি সফটওয়্যার থাকার পরও কিভাবে এমনটা হলো, এমন প্রশ্ন ছিল পুলিশের উপমহাপরিদর্শকের কাছে। একটা ডিজিটাল সিস্টেম রাতারাতি পরিবর্তন করা যায় না, একটু সময় দিতে হয়। ধরেন 11 সনের একটা জিনিস 12 সনে আপনি কোয়ারি করতে গেলে আপনি আসলে এটা খুব ভালো জাস্টিস করা হবে না সিস্টেমটার উপরে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে যে মানুষটি পুলিশের ভেরিফিকেশনের মতো গুরুত্বপূর্ণ কাজটি করেন, তিনি যদি সৎ না হন তাহলে আধুনিক তথ্য ভাণ্ডারও কোনো কাজে আসবে না। মূল ডেটাবেস থেকে এটা মোছাটা কিছুটা কঠিন আছে, তো সেক্ষেত্রে অন্য কোনো বিষয় হয়েছে কিনা এটা আসলে তদন্তে বের হয়ে আসবে বলে আমি মনে করি। এ বিষয়ে মামুনুর রহমানকে প্রশ্ন করা হলে তিনি কোনো জবাব দেননি। আপনি যখন বিসিএসে ঢুকেছেন সেই সময় আপনি কেন ডিক্লারেশন বলেছেন যে আপনার বিরুদ্ধে কোনো এই ধরনের কোনো মামলা নেই? বিসিএস এর মতো এরকম একটি জবে আপনি এরকম একটি মিথ্যা ঘোষণা দিয়ে চাকরিটা নিয়েছেন, এই ঘটনাটা আদৌ সত্য কি? হয়তো অনেক ভুল আছে, আপনি যদি একটু আমাকে কোঅপারেট করেন তাহলে ভালো হয়। তথ্য ক্যাডারের এই কর্মকর্তার বিরুদ্ধে আরও বেশ কিছু অনৈতিক কর্মকাণ্ডের তথ্য প্রমাণ 71-এর হাতে আছে। সেই বিষয়গুলো একান্তই তার ব্যক্তিগত বিবেচনায় প্রকাশ করা হয়নি, তবে প্রশাসনিক মানদণ্ডে সেগুলো গুরুতর নৈতিকতা স্খলনজনিত অপরাধ বলে বিবেচিত। পারভেজ রেজা, 71, ঢাকা। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটু পর। 71-এর সাথেই থাকুন। আছেন 71-এ চলছে সংবাদ সমগ্র। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েই চলছে চালের দাম। সব ধরনের চালের দর এরই মধ্যে পৌঁছে গেছে রেকর্ড সীমায়। সহসায় দাম কমবে বলেও কোনো সুসংবাদ দিতে পারেনি ব্যবসায়ীরা। বলছেন বড় মৌসুমের আগে দাম কমছে না, তবে নতুন করে আর বাড়েনি ভোজ্য তেল, পেঁয়াজ, রসুন, আদা ও ডালের। অনুপ অধিকারী তরুণের জানাচ্ছেন বিস্তারিত। স্বস্তির খবর নেই রাজধানীর নিয়ন্ত্রণহীন চাল বাজারে। দাম বেড়ে বেড়ে চিকন চালের কেজি ঠেকেছে 70 টাকায়। মোটা চালের কেজিও দীর্ঘদিন হাফ সেঞ্চুরির উপর। চাইলে কি আমি চাইলে হবে, কার কাছে বলবো? আমি বলবো কার কাছে যে দাম কমাই দেন? কে শুনবে আমার কথা? রাজধানীর কাউরান বাজার সহ অন্যান্য পাইকারি বাজারে নাজির শাল বিক্রি হচ্ছে 68 থেকে 70 টাকা কেজিতে। এছাড়া মিনিকেট 64 আর বিয়ার 28 বিক্রি হচ্ছে 52 থেকে 54 টাকায়। খুচরা বাজার ভেদে একই চাল বিক্রি হচ্ছে ভিন্ন দামে। মধ্যবিত্ত তো লাগালে বাইরে চলে গেছে, নিম্নবিত্ত তো বাইরে, নিম্নবিত্ত হিসাবে বাইরে। এরা তো মোটা চিকন চাল তো তাদের প্রশ্নই আসে না, চিকন চাল খাবে। সিনিকেট ছাড়া কিছু না। কামাই করে কত আর চাউলের দাম দেখা কত, সব জিনিসের দাম, টাকার দাম নাই। কম দামে চালের কথা আমি অত বলতে পারবো না, তবে ভালো চালের দাম মোটাও কমে নেই, বরং বেড়েছে। এইভাবে যদি চালের দাম বৃদ্ধি পায় তাহলে সত্যিকার অর্থেই আমাদের ঢাকা শহরে একটা শ্রেণীর মানুষ খুবই অসহায়ত্ব এবং খুব কষ্ট করে জীবনযাপন করতে হবে। ক্রেতাদের নাবিশ্বাস উঠলেও চাল ব্যবসায়ীরা বলছেন আমনের উৎপাদন আর আমদানি যতই হোক বড় মৌসুমের আগে চালের দাম কমার সম্ভাবনা কম। এছাড়া আমার মনে হয় না বাজার আর কমবে অথবা কমাতে পারবে। তার কারণ হলো আমার যারা আমদানিকারক, সেই আমদানিকারকরা কতটুকু আমদানি করতেছেন অথবা তারা কি অধিক মুনাফা নিচ্ছেন কিনা, এই জিনিসটা দেখার মনে হয় কেউ নাই। বৈশাখ আসলে হয়তো কিছুটা দাম কমবে, মিলেরা এখন হালকা তো চলতেছে, চাল তেমন ভাবে দিতেছে না। মোকামে অনেক চাল আছে, ওরা সিন্ডিকেট করে মালটার দামটা বাড়তেছে। এই মুহূর্তে বাজারের নিচে নামার বা কোনো কমার কোনো সুযোগ বোধহয় নেই। তবে পণ্যের দাম যাই হোক, বাজার মনিটরিংয়ে দেখা যায়নি কোনো নিয়ন্ত্রক সংস্থাকে। অনুপ অধিকারী তরুণ, 71, ঢাকা। গেল কয়েক বছরে পোশাক শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় তেমন বাড়েনি বলে দাবি করেছে দ্য এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্ট নামে একটি সংস্থা। তাদের দাবি, দেশের 320টি পোশাক কারখানায় 1,119 জন পোশাক শ্রমিকের উপর জরিপ চালিয়ে একটি তথ্য জানা গেছে। শনিবার বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি এই গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনের দাবি, দেশে প্রায় ৪.৫ লাখ পোশাক শ্রমিকের সবার অবস্থা একই রকম। তাদের বড় খরচ, বাড়ি ভাড়া ও খাবারের ব্যয় বাড়েনি, তবে শিক্ষা, স্বাস্থ্য,
প্রসাধন, বিনোদন এবং ইন্টারনেট সহ আরও কিছু খাতে তা বেড়েছে। আলোচকরা বলেন, গেল কয়েক বছরে যত মূল্যস্ফীতি হয়েছে, শ্রমিকের মজুরি তত বাড়েনি। সংসার চালাতে গিয়ে প্রতি শ্রমিক পরিবার গড়ে 4,000 টাকা ঘাটতিতে থাকছে। কুষ্টিয়া মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির সংঘর্ষে বগি লাইনচ্যুতের 22 ঘন্টা পেরিয়ে গেলেও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল, তবে এখনও উদ্ধার কাজ চলছে। শুক্রবার দুপুরে রাজবাড়ী রেলপথে কুষ্টিয়া বড় স্টেশন সংলগ্ন মিলপাড়া এলাকায় মালবাহী ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির সংঘর্ষে এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের 5টি বগি লাইনচ্যুত হয়, বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার সাথে রাজবাড়ী জেলার ট্রেন চলাচল। এদিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি রেলওয়ে পরিবহন বিভাগীয় কর্মকর্তা প্রকৌশলী বীরবল মণ্ডল জানান, দ্রুত গতিতে উদ্ধার কাজ চলছে। ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মোটরসাইকেলে পুলিশে কর্মরত কোনো ব্যক্তি সরকারি কাজে এবং ব্যক্তিগতভাবে এক জেলা থেকে আরেক জেলায় ভ্রমণ করতে পারবেন না। পুলিশ সদর দপ্তর বলছে, সম্প্রতি পুলিশ সদস্যদের প্রায় সরকারি ও ব্যক্তিগত কাজে মোটরসাইকেল করে এক জেলা থেকে অন্য জেলায় ভ্রমণ করতে দেখা যায়। এতে অনেকে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত বা নিহত হচ্ছেন। মূলত এই কারণে এই নিষেধাজ্ঞা কোনো পুলিশ সদস্য এই নির্দেশনা অমান্য করলে তা মারাত্মক শৃঙ্খলা পরিপন্থী আচরণ হিসেবে বিবেচিত হবে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে গন্তব্য সিনেমাটি। বেশ কিছু প্রেক্ষাগৃহে তো অরণ্য পলাশ পরিচালিত গন্তব্য সিনেমাটি মুক্তি পাবে 19 মার্চ। অভিনয় করেছেন ফেরদৌস, আইরিন, আমান রেজা, এলিনা শাম্মী, আফফান মিতুল, জয়ন্ত চট্টোপাধ্যায়, মাসুম আজিজ, কাজী রাজু। এদিকে 1 মার্চ বের হয়েছে গন্তব্য ট্রেইলার। এরই মধ্যে নজর কেড়েছে ট্রেইলারটি। এদিকে স্বাধীনতা মাসেই আসছে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে লেখা আহমেদ সফার আত্মজীবনীমূলক উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র অলাত চক্র। এতদিন বইয়ের পাতার খবরে সীমাবদ্ধ থাকলো, এবার দানিয়েল তাই এবার প্রেম উঠে এলো রূপালী পর্দায়। বৃহস্পতিবার বের হয় বাংলাদেশের প্রথম ত্রিমাত্রিক এই ছবিটির ট্রেইলার। প্রেম ও মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি অলাত চক্রের মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান, আহমেদ রুবেল। হাবিবুর রহমান পরিচালিত আলোচিত সিনেমাটি মুক্তি পাচ্ছে 19 মার্চ। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু সংক্রান্ত মাদক মামলায় চার্জশিট জমা দিয়েছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। শুক্রবার মাদক আইন বিষয়ক আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। চার্জশিটে সুশান্তের প্রেমিকা অভিনেত্রী রিয়া চক্রবর্তী সহ 33 জনের আসামি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন মাদক পাচারকারীরও নাম রয়েছে। এতে 200 জনকে সাক্ষী করা হয়েছে। 2020 সালে 14 জুন সুশান্তের নিজ ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে মুম্বাই পুলিশ তদন্ত শুরু করলেও পরে 3টি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সুশান্তের মৃত্যু সংক্রান্ত অনুসন্ধানের দায়ভার তুলে দেওয়া হয়। এর মধ্যে অন্যতম নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটু পর। 71-এর সাথেই থাকুন। সংবাদ সমগ্র। পার্লামেন্টের আস্থা ভোটে ভালোভাবে উতরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তেহরিক ইনসাফের নেতৃত্বাধীন জোটের 179 সদস্যের মধ্যে 178 জনই ইমরানের পক্ষে ভোট দিয়েছেন। শনিবার বিশেষ অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি পার্লামেন্টে আস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করেন। 96 সদস্যের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের 48 আসনে বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ক্ষমতাসীন পিটিআই 18টি আসন, পিপিপি 4টি, পিএমএল-এন 5টি নতুন আসন পেয়েছে। তবে ইসলামাবাদে ক্ষমতাসীন জোটের প্রার্থী দেশটির অর্থমন্ত্রী ডক্টর আব্দুল হাফিজ শেখ হেরে যান সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির কাছে। সিনেট নির্বাচনে এই পরাজয়ের ফলে আস্থা ভোটের মুখোমুখি হতে হয় ইমরান খানকে। দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করে নির্বাচনী প্রচার শুরুর প্রস্তুতি নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার শিলিগুড়ি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করবেন মমতা। শিলিগুড়ির মিছিলে তার সাথে থাকবেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। মুখ্যমন্ত্রী শিলিগুড়িতে এই কর্মসূচি করলেও সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে তৃণমূল কর্মীদের মিছিল করতে নির্দেশ দিয়েছেন। এদিকে এই দিন কলকাতায় বিজেপির ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা হিসেবে হাজির থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড সমাবেশ দিয়ে বিজেপি এ রাজ্যে নিজেদের নির্বাচনী প্রচার শুরু করছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের জেরে এবার দেশটির সেনাবাহিনী পরিচালিত 5টি চ্যানেল সরিয়ে দিয়েছে ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব। কমিউনিটি গাইডলাইনের আওতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে ইউটিউব। চ্যানেলগুলি হল স্টেট নেটওয়ার্ক, এমআর টিভি, সেনাবাহিনী পরিচালিত মায়াবতী মিডিয়া, এমডব্লিউডি ভ্যারাইটি এবং এমডব্লিউডি মিয়ানমার। সেনা শাসনের অবসান ও বন্দী নেতাদের মুক্তির দাবিতে মিয়ানমারে চলছে আন্দোলন। শুক্রবারও মান্দালয়ে নিরাপত্তারক্ষীদের গুলিতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে চলমান আন্দোলনে অন্তত 55 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদিকে ব্যবস্থাপনায় বিপর্যয় ঘটার অজুহাত দেখিয়ে শুক্রবার থেকে মিয়ানমারের সর্বত্র বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটলে হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ডেমোক্র্যাট কংগ্রেসম্যান এরিক সলওয়েল। মামলায় ট্রাম্প ছাড়াও তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, তার আইনজীবী রুডি
গিউলিয়ানি সহ রিপাবলিকান কংগ্রেসম্যান ব্রুকসকেও আসামি করা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, ওই দিন হোয়াইট হাউসের কাছে একটি মিছিলে বক্তব্য রাখছিলেন ট্রাম্প, তার ছেলে রুডিও ব্রুকস। পরে সেই মিছিল থেকে ক্যাপিটলে হামলা চালানো হয়। এর আগে গত মাসে একই অভিযোগে আরেক ডেমোক্রেট কংগ্রেসম্যান বেনি থমসন ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেন। গত 6 জনের ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালায় এতে পুলিশ সহ নিহত হন অন্তত 5 জন। সৌদি আরবে রোববার থেকে স্বাভাবিক হচ্ছে জনজীবন। করোনার জন্য চলমান বিধিনিষেধের সময়সীমা আর বাড়ানো হবে না বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 4 ফেব্রুয়ারি হতে এ পর্যন্ত 2 দফার সকল প্রকার গণজামায়াত হয়, এমন সব বিনোদন কেন্দ্র ও রেস্টুরেন্টে খাবার পরিবেশন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছিল। নতুন ঘোষণার ফলে আগামীকাল থেকে সিনেমা, খেলাধুলা, বিনোদন অনুষ্ঠান, আয়োজন ও রেস্টুরেন্ট খুলতে আর কোনো বাধা রইল না। যদিও সকল ক্ষেত্রেও করোনা সতর্কতার নিয়ম কঠোরভাবে মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম মেনে না চললে পূর্বের মতো দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে জরিমানা সহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত প্রাণহানির সংখ্যা কোনোভাবেই কমছে না। সবশেষ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 11,66,74,473 জন। আর এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 25,92,000। সুস্থ হয়েছে 9,22,85,355 জন। বিশ্বে করোনা আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে 5,35,563 জন এখন পর্যন্ত মারা গেছেন। আক্রান্ত 2,95,93,704 জন। যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে 1,08,71,843 জন। মারা গেছেন 2,62,948 জন। তবে মৃত্যুর সংখ্যায় মেক্সিকোর অবস্থান তৃতীয়। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে আসা ভারত মৃত্যু বিবেচনায় আছে 4র্থ অবস্থানে। বৈশ্বিক মহামারী সৃষ্টি করা করোনা ভাইরাসের উৎস কোথায় তা এই মাসেই জানাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। সংস্থাটির পরিচালক তেদ্রোস আদানম গেব্রিয়েসাস এই খবর জানিয়েছেন। তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা দলটি চূড়ান্ত প্রতিবেদনের পাশাপাশি একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিয়ে কাজ করছে। সেই সব প্রতিবেদন 15 মার্চের সপ্তাহে একসঙ্গে প্রকাশ করা হবে। প্রতিবেদনগুলো প্রস্তুত হওয়ার পর বিশেষজ্ঞ দলকে সেগুলো প্রকাশের আগে সদস্য দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময় এবং অনুসন্ধানের সংক্ষিপ্তসার জানানো হবে বলে জানিয়েছে গ্যাব্রিয়েসাস। 2019 সালের ডিসেম্বরে প্রথমবারের মতো চীনে শনাক্ত হয়েছিল নোভেল করোনা ভাইরাস, পরে যার নাম দেওয়া হয় SARS-CoV-2 এবং এ থেকে সৃষ্ট রোগকে বলা হচ্ছে কোভিড-19। নিউজিল্যান্ডে 6.3 মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় শনিবার দুপুর 1:16 জিসবাউন্ড থেকে 181 কিলোমিটার উত্তর পূর্বে আঘাত আনে ভূমিকম্পটি। এ নিয়ে দেশটিতে একদিনের ব্যবধানে 4র্থবার ভূকম্পন হলো। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে অন্তত 9 কিলোমিটার গভীরে। তাৎক্ষণিকভাবে শনিবারের ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে শক্তিশালী কম্পনের জেরে স্থানীয়দের মধ্যে ফের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর আগে গত শুক্রবার মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে শক্তিশালী 3টি ভূমিকম্প আঘাত আনে নিউজিল্যান্ডে। এর প্রভাবে দেশটির বিশাল অংশে জারি করা হয় সুনামি সতর্কতা। সোমালিয়ার আত্মঘাতী গাড়ি বোমা হামলায় মারা গেছেন অন্তত 20 জন। এছাড়া আহত হয়েছেন অন্তত আরও 30 জন। শুক্রবার সন্ধ্যার পর সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে লুল ইয়েমেনি নামের এক রেস্টুরেন্টের বাইরে এই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, বিস্ফোরণের পর বন্দুকযুদ্ধ শুরু হয়। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণটি ছিল বেশ জোরালো। এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি, তবে হামলার জন্য আল শাবাব জঙ্গি গোষ্ঠী জড়িত বলে ধারণা করা হচ্ছে। চলছে সংবাদ সমগ্র, ফিরছে একটু পর। 71-এর সাথেই থাকুন।